এটা হচ্ছে ভঙ্গুর থেকে স্থিতিশীলতা, স্থিতিশীলতা থেকে আপনি সমৃদ্ধির দিকে যাবেন। দুর্ভাগ্যবশত গত 18 মাসে একটা সরকার ছিল, তাদের এগুলো কোনো নজরেই ছিল না, সময়টা নষ্ট করেছে, এটাও আমাদেরকে অনেক ক্ষতি করেছে। আমানতকারী বলতে আমানতকারী বড় ছোটর বিষয়টা নয়, যারাই ব্যাংকে আমানত রেখেছে তার টাকাটা যদি এই ব্যাংকিং সিস্টেমে প্রোটেকশন না পায় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। জনগণ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তাই না? আমরা তো সেটাকে, এটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এপ্রিল মার্চে। এটা কারণ হচ্ছে দেখা যায় অর্থ বৎসর শুরুর দিকে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আমরা দেখেছি বিগত এই এখন বর্তমান যেটা আছে সেই অর্থ বছরে প্রিপারেশন টাইমটা হয় অনেকটা ড্রাই সিজন, কাজটা শুরু হয় বর্ষাকালে। কারণ আপনি জুলাই থেকে যখন আপনি শুরু করেন, এটা বাজেট বাস্তবায়ন করতে গেলে প্রজেক্ট তৈরি করে এগুলো ইমপ্লিমেন্টেশন করে আসতে 6 মাস চলে যায়। কাজ হয় বেশিরভাগ লাস্ট 3 কোয়ার্টারে ম্যাক্সিমাম কাজ হয়। তো এই জন্য ওই যখনই বেশি কাজ হওয়ার কথা তখনই কিন্তু বর্ষাকাল। এই জন্য দেখা গেছে আমাদের বাস্তবায়নগুলো ঠিক মতো করা যাচ্ছে না, কারণ বর্ষাকালে কাজ করতে পারে না প্রকল্পগুলো। তো এই জন্য আমরা ভেবেছি আমরা এই প্রস্তুতির সময়টা বর্ষাকালে করি, অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই ম্যাক্সিমাম অগাস্ট, এবং বাস্তবায়নটা হবে ড্রাই সিজন। এটা হলে তাহলে আমাদের ড্রাই সিজনটা পুরোটা আমরা পূর্ণ উদ্যমে কাজ করা যায় এবং বাস্তবায়নটা অনেক সহজ হয়ে যায়, বাস্তবায়নও অনেক বেড়ে যাবে। এই কারণেই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওই বর্ষার কালে 3-4 মাস 5 মাস তো আমাদের অগ্রগতি হয় না কাজের, আর যেটুকু কাজ করা হয় এটা বেশিরভাগ এটা ওয়েস্ট হয় এবং দুর্নীতিও হয় এর মাধ্যমে। বর্ষার মধ্যে পানির মধ্যে কাজকর্ম যা হয় আর কি, একদিকে ওয়েস্ট হয়, অন্যদিকে দুর্নীতি হয় এবং লাস্ট মুহূর্তে টাকা ওই ইয়ে করে রিলিজ করে টাকাটা সব পানিতে যায়। আমরা বলি না, টাকাটা পানিতে যায়। এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের প্রস্তুতিটা বর্ষাকালে রাখলাম, বাস্তবায়নটা ড্রাই সিজনে নিয়ে গেছে। মূলত এটাই মূল উদ্দেশ্য। শ্রমিকের আমাদের হাতেই আছে যে আমরা এই যে যখন কাজ করার সময় তখন পুরো দমে বর্ষা থাকে। আচ্ছা, এটা তার সমীক্ষার প্রয়োজন, এটা তো আমরা যে কারণে কাজগুলো বাস্তবায়ন করতে পারছি না, এবং দুর্নীতিরও একটা বড় সুযোগ থেকে যায়। মানে দুর্নীতি কমানো বা প্রকল্প বাস্তবায়নটা আরো স্মুথলি হয়, স্মুথলি, এবং এটা ড্রাই সিজনে বাস্তবায়নটা অনেক তাড়াতাড়ি হয়, অর্থ অপচয় কম হয়, দুর্নীতিও কম হবে, এটা আমরা আশা করছি। প্রথমত বৈদেশিক মুদ্রা রিজার্ভ 15 ফেব্রুয়ারি ছিল 34.02 বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে 13 অগস্ট 2026 তারিখে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন 37.11 বিলিয়নে উন্নীত হয়েছে। এটা বড় একটা আমাদের এখানে প্রবৃদ্ধি হয়েছে। তারপরে আন্তর্জাতিক ভারসাম্য লেনদেনে, ব্যালেন্স অফ পেমেন্ট ভারসাম্য, এখানে 26 জানুয়ারি 26-এর এটা ছিল 2.28 বিলিয়ন ডলারের উদ্বৃত্ত থেকে জুলাই 26 এটা উন্নীত হয়েছে 6.61 বিলিয়ন ডলারের, বৃদ্ধি পেয়ে 6.61 বিলিয়নে উন্নীত হয়েছে। একটা বড় ডিফারেন্স এখানে হয়েছে। আচ্ছা, তারপর রেমিটেন্সের যে এটা আমরা সবাই জানি, রেমিটেন্স প্রবৃদ্ধি অব্যাহত আছে এবং চলছে। এটা বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতি সুদহার যেটা আছে এটা কমিয়ে 10% থেকে 9.5% নেওয়া হয়েছে। সাথে সাথে আন্তঃব্যাংক লেনদেনের যে সুদহার সহ অন্যান্য সুদহারও কমার প্রবণতা একটা লক্ষণীয় হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরতে শুরু করেছে। ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে, প্রবৃদ্ধি পাচ্ছে আমানতটা। সামগ্রিক তারল্য পরিস্থিতি, আমাদের লিকুইডিটি যে পরিস্থিতি ছিল আগের চেয়ে এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে, এটা ক্রমান্বয়ে।
বিশেষ করে রাষ্ট্রত্ব ব্যাংকগুলোতেই আমানতের বৃদ্ধির হার অনেক বেশি হয়েছে এখন, কিছুটা আস্থা ফিরে আসার কারণে। একই সঙ্গে সরকার অর্থ পাচার সেটা মোটামুটি আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। জি। ঋণ খেলাপির সংস্কৃতি নিরুৎসাহিত করার যে প্রয়োজনীয় ব্যবস্থা সব নেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতে জবাবদিহি প্রতিষ্ঠার জন্য কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যে ঋণ খেলাপির যে কালচার, এখন ব্যাংকগুলো প্রাতিষ্ঠানিকভাবে গভর্নেন্সের দিক থেকে সেটা আর যাতে বাড়তে না পারে সেই ব্যবস্থাটা কাজ করতে শুরু করছে। এইগুলো মূলত আমাদের একটা, আমি মনে করি এই কম সময়ে 6 মাসে মূলত অর্থনৈতিক সেক্টরে এগুলো কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে অবশ্যই। হ্যাঁ, আমি অন্যদিকে যেটা বলবো, মূল্যস্ফীতি আমরা কমিয়েছি কিছু, আপনি জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে, কিন্তু আমরা এখনো মনে করি না এখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। কমার পরও আমি বলছি এটাকে আরো কমাতে হবে, যে টার্গেট আমরা দিয়েছি ক্রমান্বয়ে সেদিকে যেতে হবে। বেসরকারি খাতে বিনিয়োগ এবং ঋণের যে হার সেটা আশানুরূপ বাড়ে নাই এখনো, কারণ ব্যাংকিং খাতে তো একটা বড় ধরনের ক্যাপিটাল ডেফিসিট আছে, আমরা সবাই জানি। সুতরাং সেই একটা কারণ। দ্বিতীয়ত, আগের যে আমাদের অবকাঠামোগত হলো গ্যাস বিদ্যুতের সমস্যা আছে, এগুলো তো রয়ে গেছে, এবং এইগুলো সব কিছু মিলিয়ে বেসরকারি খাতে বিনিয়োগ এবং ঋণের যে অনুপাতটা, এটা বাড়ানো দরকার। এবং শিল্পে উৎপাদনটাও কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি এখন। এটা একটার সাথে একটা জড়িত সব কিছু, এই বিষয়টা আছে। এটার পিছনের রিজন আমি যেটা এক্সটার্নাল ফ্যাক্টর, যেটা তো আমরা সবাই জানি। একদিকে আগের যে পুরনো অবকাঠামোগত দুর্বলতা, সেটা তো আমাদেরকে করতে সময় লাগবে। কালকে সকালেই চাইলে আমরা বিদ্যুতের ক্যাপাসিটি বাড়াতে পারবো না, গ্যাস বাড়াতে পারবো না, এটার কাজ চলছে, এটা একটা সময় লাগবে। তাছাড়া যেটা আমাদের ক্ষতিগ্রস্ত করছে বাইরের চাপ, এক্সটার্নাল ফ্যাক্টর, যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে মূল্যস্ফীতিতে কিন্তু কতগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে আপনার চাহিদাজনিত এবং আমদানির উপরে, যখন আপনার আমদানিতে যখন আপনার মূল্য বেড়ে যায়, সেটার উপর তার কারো নিয়ন্ত্রণ থাকে না। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সব পণ্যের দাম বেড়ে গেছে, আর তেল গ্যাসের কথা তার বলার অপেক্ষা রাখে না। এই তেল গ্যাসের দাম বাড়ার কারণে তো এটার আবার প্রোডাক্টিভিটিতে একটা ইম্প্যাক্ট আছে। সেটা আপনি যে কোনো প্রোডাক্টিভিটি বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, এগ্রিকালচার, সব জায়গায় ইম্প্যাক্ট আছে। তো সেটা একটা বড় কারণ। তো দুর্ভাগ্য যে আমরা ক্ষমতা নেওয়ার পর 1 সপ্তাহ পরেই শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এটা বিশাল অঙ্কের আমাদেরকে অতি উচ্চ মূল্যে কিনতে হয়েছে। যখন আমি উচ্চ মূল্যে কিনি তেল, গ্যাস, অন্যান্য পণ্য, সার, সেটার প্রতিফলন তো কিছুটা আপনার ইয়েতে আসবেই, মূল্যস্ফীতিতে আসবেই। তো সেটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের নিয়ন্ত্রণে যে জায়গাগুলো আছে, সেখানে আমি মনে করি আমরা যৌক্তিকভাবে কিছুটা সফলতা লাভ করেছি, যে জন্য জুলাই মাসে কিছুটা কমে আসছে। এটা হয়তো আরও কমতো যদি আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর, বাইরের ফ্যাক্টরটা যদি ইম্প্যাক্ট না করতো, তাহলে আরও হয়তো কমতো। না, ঠিকই আছে এগুলো, আমরা এগুলো তো পরিপূর্ণভাবে পালন করছি। ওরা কিছু কিছু ব্যাপারে কাজ করতে গিয়ে এগুলোকে হাফ বেকড বলে আর কি, মানে বেকিং করতে গিয়ে এটা বেক করতে পারে নাই, এটা আমাদের জন্য একটা অসুবিধার সৃষ্টি করেছে। বাট এগুলোর জন্য আমাদের একটু ব্যাক পেতে হচ্ছে, কারণ তারা জিনিসটা ম্যানেজ করতে পারে না। যেমন এনবিআর এর বাইফার্কেশনটা, তারা এটা হাফ বেক রেখে চলে গেছে, এবং এখানে বলছে কিছু সমস্যাও সৃষ্টি হয়ে গেছে। এটাকে আমরা এখন ঠিক করতে হচ্ছে এই বিষয়টাকে। এটা আমরা বাইফার্কেশন হতে যাচ্ছে, সঠিকভাবেই হবে, কিন্তু আমরা এই পরিবর্তন আনছি। বাইফার্কেশন মানে যে একটা হচ্ছে এনবিআর এর, একটা হচ্ছে আপনি যারা পলিসি করবে, ট্যাক্স পলিসি করবে, আরেকটা হচ্ছে যারা এক্সিকিউট করবে। তো যারা ট্যাক্স পলিসি করবে
এই বডিটা কি, এটা তো পরিষ্কার করতে হবে। এইখানে আমরা এই জন্য বিলটা পাস করি নাই, তারা যে আগে অর্ডার দিয়ে গেছে এটা পাস করি নাই, কারণ আমাকে নিশ্চিত করতে হবে ট্যাক্স পলিসি যদি সঠিকভাবে নির্ধারিত না হয় এবং সঠিক ব্যক্তিগুলোকে দ্বারা নির্ধারিত না হয়, পুরো ট্যাক্স সিস্টেমের উপর এটা প্রভাব পড়ে। এটা আমরা বিগত দিনে বহু বছর দেখে আসছি একই জিনিস। এই জন্য আমরা নির্ধারণ করেছি ট্যাক্স পলিসি যারা নির্ধারণ করবে এটা ব্যুরোক্রেটিক প্রসেসের মাধ্যমে হবে না, এক্সপার্ট গ্রুপ তারা বসে একটা ট্যাক্স পলিসি করবে। অবশ্যই ওরা নিজস্ব মতামতের বাইরেও তারা স্টেক হোল্ডার সহ সবার সাথে আলাপ আলোচনা করবে, কিন্তু যাদের ট্যাক্সেশনের উপর যাদের বিজ্ঞ ব্যক্তিগত এবং একটা ট্যাক্স পলিসি করার সাথে সাথে এটা খালি ট্যাক্স কালেকশন না, এটার ইম্প্যাক্ট কী হচ্ছে, জনগণের উপর কী হচ্ছে, সমাজের বিভিন্ন ক্লাসের মানুষের উপর কী ইম্প্যাক্ট করছে, এটার কারণে সার্বিক জনগণের জীবনযাত্রার মানের উপর কী ইম্প্যাক্ট হচ্ছে। তো অনেক বিষয় এর বাইরেও পরিবেশের উপর কী ইম্প্যাক্ট করছে। তো আমরা এখন ট্যাক্স পলিসিটা ওই জায়গায় নিয়ে যাচ্ছি। একীভূত করার মধ্যে এগেইন হাফ বেকড, এটা প্রপারলি তারা করতে পারে এটাই, মানে চিন্তা করে। এবং এটা ভালো মন্দ এখন আমি বলতে চাই না, এটা হয়তো অন্যভাবে করা যেত, আরও ভালোভাবে করা যেত। যেহেতু হয়ে গেছে, এখন তো আমাদের এই জায়গাটার থেকে এটাকে বেস্ট, এটাকে সবচেয়ে ভালোভাবে কীভাবে আমরা বাস্তবায়ন করব, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সেই কাজটা চলছে, ইনশাআল্লাহ সেটা আমরা করতে পারবো। একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। আমরা কিন্তু ডেপোজিটার্স প্রোটেকশনের উপর যে আইন আছে এগুলোকে আরও শক্তিশালী করেছি, কারণ আমার জন্য ডেপোজিটার্স প্রোটেকশন যদি আমি ঠিক করতে না পারি, ডেপোজিটার যারা আমানতকারীরা যদি আস্থা হারিয়ে ফেলে ব্যাংকিং সিস্টেমের উপরে, ইকোনমি তো কাজ করবে না। সুতরাং আমাদের তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমাদের প্রাইমারি দায়িত্ব, এবং এই কাজটাই আমরা করছি। ইনশাআল্লাহ আমি মনে করি একটু সময় লাগলেও এটা আমরা বাস্তবায়ন করছি। আমানতকারী বলতে আমানতকারী বড় ছোটোর বিষয়টা নয়, যারাই ব্যাংকে আমানত রেখেছে তার টাকাটা যদি এই ব্যাংকিং সিস্টেমে প্রোটেকশন না পায়, তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। সুতরাং আমাদের যে উদ্যোগ সেটা বড় ছোট না, সবার জন্য। এবং ছোটদের তো প্রায়োরিটি তো সবসময় থাকে, যারা ছোট আমানতকারী, তারা নিম্ন আয়ের মানুষ, অনেক কষ্ট করে সারা জীবনের আয়, অর্জিত আয় ব্যাংকে রেখেছে। তবে এটা আমরা প্রোটেকশনের জন্য যা করার করছি, আশা করি এটা সফল হতে পারবে, বাট এটা একটু সময় লাগবে। এটা একটা কঠিন কাজ। আমি বলি বাংলাদেশের সংস্কৃতিতে এগুলো এত গভীর ডিপ রুটেড প্রবলেম। এখানে এইগুলোর সাথে জড়িত যারা দুর্নীতিবাজ, ব্যবসায়ী দুর্নীতিবাজ, সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ, যারা এটা একটা বিশাল একটা বিশেষ সাইকেল, এবং এটা এত গভীরে এটার শিখর, এটা আপরুট করতে একটু সময় লাগছে। তবে এটা আমরা আপরুট করেই ছাড়বো, কারণ হচ্ছে এটা যদি করতে না পারি, অর্থনীতি কিন্তু সত্যিকার অর্থে থ্রেশ হোল্ড করে আমরা যেখানে যেতে চাচ্ছি আমরা ওখানে যেতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর, এটা করতে না পারলে অর্থনীতি, আমরা অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলছি, এই সকল মানুষের কাছে এটা সুফলও পৌঁছবে না। সুতরাং ডিরেগুলেশন না হলে বিনিয়োগও হবে না, বিনিয়োগ না হলে আপনি কর্মসংস্থান সৃষ্টি হবে না, এবং ইকোনমিতে গ্রোথও আসবে না, রপ্তানিও বাড়বে না। সুতরাং এটার সাথে অনেক কিছু জড়িত। এই ডিরেগুলেশনের কথাটা আমি বারবার কেন বলে আসছি, বহু বছর ধরে বলছি, যে বাংলাদেশ অ্যাকচুয়ালি এই পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে বিগত দিনে এই দেশটা কিন্তু ওভার রেগুলেটেড হয়ে গেছে। এই যে পৃষ্ঠপোষকতার একটা তাদেরকে প্রোটেক্ট করার জন্য ডিরেগুলেশন, তো তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তারা তাদের কাছ থেকেই করেছে, তাদের ডিরেগুলেশন কিছু আসে যায় না। কিন্তু সাধারণ ব্যবসায়ী, সাধারণ এন্টারপ্রেনার, সাধারণ মানুষকে কিন্তু এটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কর্মসংস্থান তো ধরেন ইতিমধ্যে আমরা এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে আপনাকে বিনিয়োগ ব্যতীত, সরকারি বিনিয়োগ বলেন বেসরকারি বলেন, এটা যেহেতু একটা ইনভেস্টমেন্ট আছে, এই জন্য আমরা কিন্তু একটা 65,000 কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোর জন্য। ম্যাক্সিমাম কর্মসংস্থান হয়ে কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোতে।
এই জন্য 65,000 কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে এবং নীতি সুদটাও কমানো হয়েছে কিছুটা। মূল্যস্ফীতি আরেকটা কারণ হচ্ছে স্টেবল বিনিময় হার না থাকলে এটাও কিন্তু ইম্প্যাক্ট করে আপনার ইয়ের উপরে, মূল্যস্ফীতির উপরে। সুতরাং এখানেও মোটামুটি একটা মার্কেট বেসড একটা বিনিময় হার আমরা আশা করি কাজ করছে, এখন এটা অব্যাহত থাকবে। কর্মসংস্থানের জন্য ওই 65,000 কোটি টাকার বাইরেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আমরা বোধহয় খালি ব্যাংকিং সেক্টরের মধ্যে 12-13 হাজার চাকরি ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করছি যেই পরিমাণ বিদেশি বিনিয়োগ প্রত্যাশিত আছে এই মুহূর্তে, দেশি বিনিয়োগকারীরা, কারণ আমরা তো বিনিয়োগের জন্য যে যতটুকু আইনি বলেন শুল্ক হার বলেন সব একদিকে ডিরেগুলেশন করেছি, অন্যদিকে শিল্প হার শুল্ক হার শিথিল করেছি। সোলারের জন্য করেছি, যে সমস্ত রপ্তানি ইলেকট্রনিক্সের জন্য করেছি, ওষুধ শিল্পের জন্য করেছি, যেখানে যেখানে সম্ভাবনাগুলো আছে কর্মসংস্থানের জন্য সব জায়গায় আমরা কিন্তু শুল্ক হার শিথিল করেছি এবং আমরা আশা করছি এখানে ভালো বিনিয়োগ হবে এবং রপ্তানিটা ডাইভার্সিফাইড হবে। আরও রপ্তানি ডাইভার্সিফাইড যত হবে তত বেশি কর্মসংস্থান হবে। তো সুতরাং আমি আশা করছি যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমাদের 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 ম্যানিফেস্টোতে ছিল, এগুলো যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, যেটা ইনশাল্লাহ আমরা করব, একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কর্মসংস্থান আর প্রবৃদ্ধি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি কোনোটার সাথে কোনোটা কনফ্লিক্টিং না, কিন্তু তাহলে আমাকে প্রবৃদ্ধিও করতে হবে, মূল্যস্ফীতিকেও নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রবৃদ্ধি না হলে তো কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে তো জনগণের যে আপনার জীবনযাত্রার মান আপনি উন্নয়ন করতে পারবেন না। এবং সেটাকে আমরা ইচ্ছা করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কী বলে মূল্যস্ফীতি কমানোর জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন, যেটা আমি একটু আগেই বলেছি, যত বেশি বিনিয়োগ হবে, যত বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, সাথে সাথে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আপনার সাপ্লাই চেইনটা আপনি নিশ্চিত করবেন। এখন ধরেন বর্তমানে সাপ্লাই চেইন বিঘ্নিত হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য, বাইরের যুদ্ধের জন্য। সাপ্লাই চেইন বিঘ্নিত হলে ইনফ্লেশন বাড়বে। আমরা আবার দেশের ভিতরে যদি কস্ট অফ ডুইং বিজনেস যদি কমাইতে না পারি, যেমন বিগত দিনে দেখেন পোর্টের মধ্যে মানে অতিরিক্ত খরচ, সাধারণ খরচের বাইরে দুর্নীতির কারণে, ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে অনেক বাধা বিপত্তির কারণে মানুষের কস্ট বেড়ে যাচ্ছে, তারপরে সাপ্লাই চেইনের সমস্যার কারণে কস্ট বেড়ে যাচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট হাই, এটার জন্য বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা ওভারঅল যেটা আমাদের টার্গেট হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে যত সহজ করে দেব ডিরেগুলেশনের মাধ্যমে, একটা বিজনেস ফ্রেন্ডলি একটা নীতিমালার মাধ্যমে ডিরেগুলেশন, তাহলে কস্ট অফ ডুইং বিজনেস কমে যাবে। কস্ট অফ ডুইং বিজনেস আপনি কমাইতে না পারেন, মূল্যস্ফীতিও সহজে কমানো যাবে না। বাংলাদেশে তো বিনিয়োগ করেছে মানুষ, বাংলাদেশিরা করেছে, বিদেশিরাও করেছে। বাংলাদেশের যারা বিনিয়োগ করেছে, বিগত দিনের কথা আমি বলছি না, 1-1.5 শতকের কথা, সেটা হচ্ছে, আমি তো বলছি পৃষ্ঠপোষকতার রাজনীতি। আপনি যদি পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বের হয়ে না আসেন, সত্যিকার বিনিয়োগকারী কেউ এখানে আসবে না, দেশে বলেন বাইরের বলেন। সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পেরেছি। এখন আর পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য নেই, যে জন্য ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি বলছি আমরা, যে ইকোনমিতে সবাই অংশগ্রহণ করতে পারে মতো, সবাই ইকোনমির সুফল পায় মতো সেই পরিবেশ। আমি মনে করি ইতিমধ্যে মেসেজ ক্লিয়ার, এখানে কারো পৃষ্ঠপোষকতার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ইজ অফ ডিরেগুলেশন, যেটা বিনিয়োগকারীরা অনেক দিনের দাবি তাদের ডিরেগুলেশন, সেটাও আমরা করেছি। আরও প্রয়োজন হলে আরও করব। এমনকি শেয়ার বাজারও যে বড় ধরনের সমস্যা ছিল, একটা সমস্যা না, দুর্নীতি লুটপাট এগুলো তো আছেই, ওভার রেগুলেটেড এবং একটা ক্যাসিনোর মতো হয়ে গেছে। এটা তো আর শেয়ার বাজার ছিল, এটা ক্যাসিনোর মতো। ক্যাসিনোতে তো কোনো ভালো কোম্পানি যাবে না,
ক্যাসিনোতে যারা লুটপাট করতে যাবে যেসব কোম্পানি তারাই আবার ওখানে যাবে। এখন আমরা যে পরিবেশ সৃষ্টি করেছি, আমরা যে নতুন কমিশনটা করেছি সেটার উপর জনগণের আস্থা ফিরে আসছে এবং ইতিমধ্যে দেখবেন শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, কিন্তু একদম দরকার নাই এবং আপনি সঠিক জায়গাটায় হাত দিয়েছেন। আপনার সোনালী ব্যাংকের এডিআর হচ্ছে 57। আমি জানি এবং এটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা বলছি আমরা লিমিট করে দেবো কত ট্রেজারিতে কত রাখতে পারবে, বাকিটা প্রাইভেট সেক্টর লোনে দিতে হবে। এটা সেফ মনে করছে যে ওখান থেকে আমি ও সেফ প্লে করার জন্য তো ব্যাংক হবে না। ব্যাংকের দায়িত্ব আছে দেশের জনগণের প্রতি, দেশের উন্নয়নের প্রতি তাদের দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে। সেফ প্লে করার জন্য কাউকে তো কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে মানে মুনাফার দিক থেকে এটা তার মানে পারফরমেন্স ভালো, কিন্তু মানে মেইন তার দায়িত্বের মানে কথা যদি বিবেচনা করি সেক্ষেত্রে তার পারফরমেন্স এখানে লো। অ্যাবসলিউটলি, ওইটা আমরা ক্যাপ দিয়ে দিচ্ছি। এগুলো তো আগের থেকে সেফ প্লে করছে। কিন্তু আমি আগেই বলেছি যে আমরা যেটা পেয়েছি যে গ্যাস বিদ্যুতের বিশাল একটা সমস্যা পেয়েছি, এটা রাতারাতি ঠিক হওয়ার কোনো বিষয় না। এটা যত তাড়াতাড়ি এর থেকে যত ফাস্টেস্ট ওয়েতে করা যায় আমরা সেটা চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ এটা সময় মতো হবে, বাট একটু সময় লাগবে এটাতেও। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং সেক্টর ধ্বংস করে ফেলা হয়েছে, শেয়ার বাজার ধ্বংস করে ফেলা হয়েছে, আপনার ফাইন্যান্সিং প্রবলেম হয়ে গেছে। আগে যেভাবে ফাইন্যান্সিং করেছে, যে ইকোনমিক মডেলটা ছিল পৃষ্ঠপোষকতার মডেল, ওই পৃষ্ঠপোষকতার ইকোনমিক মডেল থেকে বের হয়ে আমরা একটা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির মডেলে ঢুকতেছি। এই ট্রানজিশনে আমরা আছি, ইতিমধ্যে অনেকগুলো ফল পেয়েছি। বাট প্রাইভেট সেক্টর অত্যন্ত উৎসাহিত, আগ্রহী আমাদের পলিসির কারণে। আমরা যে বাজেট দিয়েছি, আমরা যে পলিসি দিয়েছি, প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে পূর্ণ সমর্থন আমরা পাচ্ছি। তারা একটা নতুন উদ্যম পেয়েছে, নতুন উদ্যম পেয়েছে একদম। তারাই এই বাজেটকে স্বাগত জানিয়েছে। আপনারা দেখেছেন এই বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়ে নাই, প্রাইভেট সেক্টর সকলে স্বাগত জানিয়েছে। অ্যাকচুয়ালি সর্বস্তরের মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়েছে, কারণ এখানে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, যে গণতন্ত্র যে কথাটা আমরা স্লোগানে বলেছি, আমরা বাজেটে সেটা বাস্তবায়িত করেছি। সকল মানুষকে মাথায় রেখে বাজেট করা হয়েছে। আগে অনেক গোষ্ঠী বাজেটের বাইরে থাকতো, আমরা কাউকে বাইরে রাখি নাই। আমরা কলা কুশলী শিল্পীকেও বাইরে রাখি নাই। আমরা গ্রামের একজন এই যে কি বলে কুটির শিল্পে কাজ করে তাকেও বাইরে রাখিনি। কাউকে বাইরে রাখা হয়নি। এখানে সুদের হার রাতারাতি কমানো যায় না। ফাইন্যান্সিয়াল সেক্টরে কতগুলো ডিসিপ্লিন প্রোটোকল আপনাকে ফলো করতে হয়, এবং কিন্তু এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডের দিকে যাচ্ছে। এটাও একটা সিগন্যাল ব্যবসায়ী। আচ্ছা, তাদেরকে আমরা উৎসাহিত করতে শেয়ার বাজারে যান, লিস্টিং করেন। আপনি ইকুইটি সেটা শেয়ার বাজার থেকে নেন, আপনার জন্য অনেক ইজি। এটার উপর কোনো ইন্টারেস্ট নেই। আপনি যখন প্রফিট করবেন তখন ডিভিডেন্ড দেবেন। আপনি আরও প্রোডাক্ট আছে, বন্ড আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, ওখানে যান। আপনি 14% কেন সে লোন ব্যাংক থেকে দেবেন? তাদেরকে আমরা উৎসাহিত করছি। এবং এফসিসি কিন্তু ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ সুবিধা সৃষ্টি করছে। 3 মাসের মধ্যে লিস্টিংয়ের, আগে যেখানে বছরের পর বছর লাগতো, এখন 3 মাসের মধ্যে লিস্টিংয়ের প্রসেসটা নিয়ে আসছে, অটোমেটেড করে ফেলেছে, অনলাইন করে ফেলেছে। তো সুতরাং এই সুযোগগুলো এখন আমরা আশা করতেছি ব্যবসায়ীরা। ইতিমধ্যে আমার যতটুকু ধারণা 20টা বোধহয় কোম্পানি লিস্টিংয়ের দিকে যাচ্ছে। এই যে ইন্ডিকেশনগুলো সব ভালো। 6 মাসের মধ্যে রিফর্মের রেজাল্ট কোনোদিন 6 মাসে হয় না, এটা তো একটু সময় দিতে হবে। এটা হচ্ছে ভঙ্গুর থেকে স্থিতিশীলতা, স্থিতিশীলতার থেকে আপনি সমৃদ্ধির দিকে যাবেন। তো এটা বিভিন্ন ফেজে যাবে, এক্সাক্ট টাইম তো আর বলা যাবে না, বাট এই ভঙ্গুর থেকে আমার স্থিতিশীল করতে তো একটা সময় লাগবে। এখন আমি ইন্টারমিডিয়েটে কোনো প্ল্যান করছেন? ইন্টারমিডিয়েট এই যে আমরা এই যে গ্যাসের জন্য যেটা এতদিন করা হয় নাই, এই দুর্ভাগ্যবশত গত 18 মাসে একটা সরকার ছিল, তাদের এগুলো কোনো নজরেই ছিল না। সময়টা নষ্ট করেছে, এটাও আমাদেরকে অনেক ক্ষতি করেছে। 18 মাস তারা দীর্ঘ বসে থেকে এই সময়টাকে দেশটাকে আরও নিচে নেমে গেছে। এখন আমাদেরকে সব কিছু একসাথে করতে হচ্ছে। এই জঞ্জাল সাফ করে আপনি অর্থনীতিকে যে বলছি ভঙ্গুর তো না, আমি বলছি গর্তের থেকে বের করে আনতে হবে, স্থিতিশীল করতে হবে, তারপর অর্থনীতি সত্যিকার গতি পাবে, টেক অফ করবে ইনশাআল্লাহ। আপনি 4th 5th ইয়ারে দেখবেন অর্থনীতি, আমি আশা করছি 4th 5th ইয়ারে অর্থনীতি টেক অফ করবে। বাট এটার জন্য যত কাজ নীতিমালার দিক থেকে আমরা সব করছি, রিফর্ম যা করার সবগুলো করছি। এবং আমি
পজিটিভ ভাইব পাচ্ছি শুধু বিনিয়োগকারীরা না, এখানে বিদেশে ফান্ড ম্যানেজার যারা আছে শেয়ার বাজারে, তারা অসম্ভব এক রকমের দেখাচ্ছে, উৎসাহ দেখাচ্ছে। আমরা এখন বিদেশে কিছু ফান্ড আসতেছে, বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, যেমন একটা আমরা আশা করছি হংকংয়ে একটা $2 বিলিয়ন বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড হবে, যেটা অনলি ইকুইটি, লোন না, ইকুইটি। তারপরে আরও আমরা বিভিন্ন বন্ডের আলোচনা চলছে, বন্ডগুলো ইস্যু হবে। আন্তর্জাতিকভাবে আপনাকে আন্তর্জাতিক রেটিংয়ে যদি আমাদেরকে ভালো করতে হয়, আস্তে আস্তে ক্রমান্বয়ে সেদিকে যেতে হবে, সেই কাজগুলো চলছে। এবং যথেষ্ট ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজার, ইনভেস্টমেন্ট ব্যাংকার ইন্টারেস্ট নিচ্ছে। এটা হচ্ছে অর্থনীতির উপর আস্থা সৃষ্টি হয়েছে। আমি অতটুকু বলতে পারি যে আমাদের উদ্যোগের জন্য, আমাদের নীতিমালার জন্য, আমাদের যে ভিশন আমরা দেখিয়েছি, এটার উপর আস্থা রেখে আমরা সকলের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। উদ্ধারের বিষয়ে তো আপনারা তো জানেন, এটা তো অলরেডি কাজ চলছে, এবং এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ছাড়াও যে প্রাইভেট কোম্পানিগুলোকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা ইতিমধ্যে প্রায় 70-80 হাজার কোটি টাকার মতো আইডেন্টিফাইড হয়ে গেছে। এগুলোর উদ্ধারের কাজ পূর্ণ, ওগুলো চলছে। ওগুলো তো আমি যদি বলি খুব সহসায় টাকা বাংলাদেশ বাইরে থেকে চলে আসবে, এটা ভুল তথ্য দেওয়া হবে। এগুলো টাইম কনজিউমিং। যে সমস্ত দেশের টাকা নিয়ে গেছে, ওই সমস্ত দেশ থেকে বের করে আনা সহজ কাজ নেই। ওই সমস্ত সরকাররাও চায় না, আর যাদের কাছে টাকা আছে তারাও চায় না। তো এর মধ্যে আমরা যেটা আইডেন্টিফাই করেছি, বাকিগুলো আইডেন্টিফিকেশনের কাজ চলছে, উদ্ধারের কাজ চলছে। একটা জিনিস, যারা চুরি করে দেশের টাকা নিয়ে বাইরে গিয়ে ভোগ করবে মনে করছে, তাদেরকে ভোগ করতে আমরা দেব না। এটাকে আমরা চেঞ্জ করব, শেষ দিন পর্যন্ত রিকভারির চেষ্টা চলবে। আশা করছি কিছু ফল তো পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সংস্কারের কাজ চলছে। কমিশনের বিষয়টা যেখানে আছে, ওখান থেকে আমাদের কমিশনটা কেন সংস্কারের জন্য, আপনি দেখবেন বাজেটে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সংস্কার, আমরা ডিরেগুলেশন, কমিশনের কাজটাই ছিল মেনলি ডিরেগুলেশন। আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিরেগুলেশন করেও ফেলেছি। বাকি যেগুলো আছে, আবার যদি আমরা ফিডব্যাক পাই কোথাও কোনো অসুবিধা হচ্ছে, সেটাও করা যাবে। তারপর ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মও আপনি দেখতে পাচ্ছেন, ব্যাংক রেজুলেশন, এটা এগিয়ে যাচ্ছে পুরোপুরি। তারপরেও আমরা অ্যাডভাইজারি ক্যাপাসিটি কমিশন যেটাই বলেন, আমরা সেই সুযোগটা নিতে চাই, যেটা আমি বলেছি ট্যাক্স পলিসিতে যে এক্সপার্ট গ্রুপ থাকবে, তারাই কিন্তু ট্যাক্স পলিসি করবে। তো সেই কাজ তো অব্যাহত থাকবে ওইভাবে। আর এফআইডির যেটা আপনি ব্যাংকের কথা বলছেন, ওইটাও আমাদের চিন্তার মধ্যে আছে, আমরা কিভাবে করব এটা আমরা সেটাও, কারণ অ্যাকচুয়ালি অর্থনীতিটা খুবই, আর্থিক খাতটা এত দুর্বল হয়ে গেছে, মানে এটা বন্ধ করেও যে কালকে সকালে অর্থনীতি ভালো হয়ে যাবে তা না, কিন্তু আমাকে একটা ভালো জায়গায় যেতে হবে। তবে যেটা আমরা বলেছি সেটা আমাদের মাথায় আছে। আমরা চাচ্ছি এটা সরকারের সরাসরি হস্তক্ষেপে আমাকে, বিশেষ করে সরকারি আর্থিক খাতে নিয়ন্ত্রণে রেখে আমাকে সমাধান দিতে হবে। এটা এই কারণে একটু ডিলে হচ্ছে। আমরা অর্থনীতি যখন একটু স্থিতিশীল হয়ে যাবে, ওই দিকে আমরা যাব। ধরেন আমাদের তো জনগণের প্রতি দায়িত্ব আছে, IMF-এর তো সেই দায়িত্ব নেই। ওরা ওদের ওয়ান সাইজ ফিট অল একই কথা বলে যায়। এখন আমরা দেখেন, বিদ্যুতের বিষয়টা দেখেন, যে আমরা ছাড়া প্রায় বিশ্বের সব দেশে দাম বাড়িয়ে ফেলে। যখন এনার্জি ক্রাইসিস হলো যুদ্ধের কারণে, সবাই কিন্তু তেলের দাম বাড়িয়েছে। আমেরিকাতে ডবল হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25%, সব দেশে। আমরা কিন্তু আমরা তো প্রথমে বাড়েই নেই, একদম শেষের দিকে এসে সামান্য কিছু বাড়িয়েছি। কারণ মানুষের এমনিতেই ক্রয় ক্ষমতা কমে গেছে। একটা কি বলে, অর্থনীতিতে একটা ইনফ্লেশনের একটা চাপ আছে। এখন তার মধ্যে যদি আমি আবার বাড়াতে থাকি সব কিছু, কঠিন অবস্থা। এটা IMF যেগুলো চাই এটা আছে। তারপরে সাবসিডি, তা আমি যদি এখন তেলে সাবসিডি নিয়ে দিত, তো আমার বিদ্যুতের বিল তো 4 গুণ হবে, 5 গুণ হবে। এটা কি বাংলাদেশের মানুষ কি এটা অ্যাফোর্ড করতে পারবে? এটা কি সম্ভব? এখন তারা তাদের কথা বলছে, আমরা বলছি আমরা সব কিছুই করা যাবে, বাট এটা একটা সিকোয়েন্স লাগবে। আজকের অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা কঠিন আমার জন্য, বাট এটা সিকোয়েন্সিয়ালি আমরা সব কিছু করতে হবে।
আমি টোটালি আবার ডিনাইও করছি না এই কারণে আলটিমেটলি ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। তবে আমার অর্থনীতি সেই জায়গায় পৌঁছার পর্যন্ত আমাকে তো অপেক্ষা করতে হবে। ওটা তো আমরা তো আগের যে প্রোগ্রাম ছিল সেটা থেকে বেরিয়ে গেছি। তাদের এই কন্ডিশন আমার দেশের স্বার্থে, জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে IMF-এর লোন নিয়ে তো আমার কোনো লাভ হবে না। সুতরাং আমরা বলছি তাইলে, আর ওইটা ছিল শেখ হাসিনা যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রোগ্রাম, আর ওরা সব কিছু মেনে নিয়েছে। ওদের তো জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব ছিল না। আমাদের তো দায় দায়িত্ব, আপনি ইলেক্টেড নির্বাচিত সরকার। আমরা বলছি তাইলে ওই প্রোগ্রাম আমাদের কাছে গ্রহণযোগ্য না, বাদ দাও। আমরা এখন নতুন প্রোগ্রামে যাচ্ছি, ওইটা আপডেট হচ্ছে, চলছে, এখন মাত্র শুরু হচ্ছে, এটা আলোচনা শুরু হবে। আমি তো বলেছি আমাদের সব কিছু করা হবে, ইন সিকোয়েন্স করতে হবে। ওরা যেভাবে বলছে ওইভাবে তো করা যাবে না, এই জন্য নতুন প্রোগ্রামে যাচ্ছি, আলোচনা শুরু হচ্ছে এখন, ওরা দেখা যাবে। আমি লোন নেওয়ার জন্য তো যে কোনোভাবে দেশে আবার আমাদের নিজস্ব, আমরা তো জনগণের কাছে একটা আমরা একটা ম্যানিফেস্টো দিয়ে আমরা, জনগণ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তাই না? আমরা তো সেটাকে, এটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেন আমাদের ট্যাক্স জিডিপি, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে একদম নিম্ন পর্যায়ে, সাউথ এশিয়াতে আবার সবচেয়ে কম ট্যাক্স কালেকশন। এখন আমরা যে উদ্যোগগুলো নিয়েছি আমাদের ট্যাক্স কালেকশন, আমরা আশা করছি বাড়বে। ট্যাক্স কালেকশনের মধ্যে অনেক বিগত দিনে ইনএফিসিয়েন্সি ছিল, গভর্নেন্সের ইস্যু ছিল, দুর্নীতি ছিল, এইগুলোকে আমরা কারেকশন করে নিয়ে আসতেছি এখন ক্রমান্বয়ে। এই যে বাইফার্কেশনও একটা পথ, আরেকটা। এবং এর মধ্যে আপনারা দেখবেন লাস্ট কোয়ার্টারে কিন্তু আমাদের ট্যাক্স বেড়েছে। কিন্তু এই যে আমরা যে একটা স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করি, এটার মেসেজও গেছে কিন্তু। এবং যে টার্গেট আমরা দিয়েছি ট্যাক্সের, এটা যদি আমরা অর্জিত করতে পারি, আমি আশা করি করতে পারবো। আমি সেইটার লক্ষণ দেখতে পাচ্ছি, এবং ম্যানেজমেন্ট গভর্নেন্স অনেক স্ট্রং হচ্ছে, বাইফার্কেশন হচ্ছে, এবং সুপারভাইজারি ইয়েটাও বাড়ছে, ট্রান্সপারেন্সি বাড়ছে, আমরা অ্যাকাউন্টেবিলিটি বাড়াচ্ছি। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে টার্গেট আমরা, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। তো ওইটা হচ্ছে আমার, ওখানে হলে আমার ঋণ কিন্তু অত বেশি নিতে হবে না। আর ঋণের বেলায় আমরা কিন্তু একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিং, এই যে সবসময় ব্যাংকে গিয়ে ঋণ নিয়ে, আমরা সরকার ঋণ নেই, প্রাইভেট সেক্টর ঋণ থেকে বঞ্চিত হয়। তো এইটাও তো দুটাও এফেক্ট। আমরা যখন সরকারি ব্যাংক, দেশীয় ব্যাংক থেকে আমরা যখন ঋণ নিই, ইন্টারেস্ট রেটটা অনেক হাই একদিকে, অন্যদিকে হচ্ছে আমাদের ব্যক্তিখাত বঞ্চিত হচ্ছে ঋণ নেওয়া থেকে, তারা বিনিয়োগ করতে পারছে না। এই জন্য আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের দিকে যাচ্ছি, শুরু করেছি কাজটা। এই যে আমি বলছি না, হংকংয়ে আমরা একটা ইকুইটি ফান্ড, বাংলাদেশ ফান্ড, ডেডিকেটেড ফান্ড, পুরোটাই বাংলাদেশে বিনিয়োগ হবে। ওইটা বাইরের লোকজন বিনিয়োগ করবো, এটা বাংলাদেশে আসবে, এটা যাচ্ছে। আমরা বন্ড ইস্যু করব, যেটা ব্যাংকের থেকে যাতে লোন নিতে, এবং এগুলোর কস্ট গভর্নমেন্টের জন্য কম। কিন্তু আমি ব্যাংক থেকে 12% যদি লোন নিই, ফর এক্সাম্পল, এই ইন্টারেস্ট রেট এই মুহূর্তে, আমি যদি বন্ড ইস্যু করতে পারি 7-8%, তাতে বিরাট ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমি টাকাও সেভ করছি, আবার ব্যাংকগুলোকে আমি প্রাইভেট ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য আমরা আলাদা করে দিচ্ছি ক্রমান্বয়ে। এটা কিন্তু আমি বাজেটে বলেছি, আমাদের ইতিমধ্যে কিন্তু এটার কারণে কিন্তু আমাদের কিছুটা কমে আসছে। বাট এটা ক্রমান্বয়ে করতে হবে, একদিনে করা যাবে না, দুইবার না। এটা আমরা কাজ করছি, এটার উপরে স্ট্যাগার্ড, যাতে করে আমাদের তো ফিসক্যাল স্পেসটা তো এমনি কমে গেছে, যে বিশাল আমদানির কারণে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশালভাবে কমে গেছে। সুতরাং এইটার জন্য আমরা দিতে চাইলেও তো, আমার ইচ্ছা থাকলেও একসাথে তো দূরের কথা, এটা আমরা কীভাবে স্ট্যাগার করবো ক্যালকুলেশনটা না, এটা শুরু হয়ে যাবে, এটা অসুবিধা নাই। কিন্তু আমি তো বলছি আমরা কীভাবে এটা স্ট্যাগার করবো, সেই ইয়েটা চলছে, অঙ্কটা করা হচ্ছে। সেটা ফাইনাল হলে আমরা বলবো। আমরা গণতন্ত্রের দিক থেকে আমরা ভালো করেছি, জনগণ যেটার জন্য অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এখন আমাদের সময় হচ্ছে যে আমরা অর্থনীতিকে যে গণতন্ত্রের কথা বলছি, সেটা যাতে সফলভাবে আমরা করতে পারি, আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা জনগণকে শুধু একটাই আমার পক্ষ থেকে আমি বলতে পারি, একটু ধৈর্য ধরতে হবে, সরকারকে সহযোগিতা করবে। একটা কঠিন অবস্থা থেকে আমরা উত্তরণ করতে যাচ্ছি। এখানে সরকার তো একা পারবে না, জনগণ সহ আমরা সবাই মিলে কাজটা করতে হবে।